তাহলে আমরাও দেখি এফএম মেথডের মাধ্যমে কিভাবে ফর্মুলা চর্চা করতে করতে ইংরেজি শিখতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা একটা মজার বিষয় লক্ষ্য করি। বাংলা ভাষায় একটি ক্রিয়াপদ হচ্ছে খাওয়া। কোনো ক্রিয়াপদেরই মূল অবস্থায় রেখে কখনো কিন্তু বাংলা ভাষায় কথা বলা যায় না। যেমন আমরা কখনো বলতে পারি না আমি খাওয়া, বলি আমরা আমি খাই অথবা আমরা খাই। কখনো বলি না তুমি খাওয়া, বরং বলি তুমি খাও। কখনো বলি না আপনি খাওয়া, বলি আপনি খান। কখনো আমরা বলি না তারা খাওয়া, বরং বলি তারা খায়। এভাবে আমরা দেখতে পাচ্ছি বাংলায় যে ক্রিয়াবাচক শব্দটি ছিল খাওয়া, সেই খাওয়া শব্দটি বাংলা ভাষায় বিভিন্নভাবে পরিবর্তিত হচ্ছে। একবার হয়ে যাচ্ছে খাই, আরেকবার হচ্ছে খাও, কখনো হচ্ছে খান, কখনো হচ্ছে খায়। কিন্তু এইভাবে পরিবর্তন করার ক্ষেত্রে আমরা কিন্তু কখনোই আগে বাংলা ভাষার ব্যাকরণ শিখে তারপর সেগুলো শিখি না। ইংরেজি ভাষায়ও ব্যাপারটি ঠিক একই রকম। ইংরেজি ভাষায় খাওয়া শব্দের ইংরেজি হলো ইট। এই ইট শব্দটি আয়ের সাথে থাকে ঠিক ইট, উইয়ের ক্ষেত্রেও ইট, ইউয়ের ক্ষেত্রেও হয় ইট, ইউ তোমরা বা আপনারা এক্ষেত্রেও হয় ইট, দে হলেও হয় ইট। কিন্তু হি শি ইট বা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এই ভার্বের শেষে এস বা ইয়ের যোগ হয়ে যাচ্ছে ইটস। এই যে ইটস হলো, ইট থেকে এই একটি ছোট্ট পরিবর্তন শেখাবার জন্য আমরা আমাদের শিক্ষার্থীদেরকে যখন গ্রামারকে আশ্রয় করে ইংরেজি শেখাবার চেষ্টা করি, তখন ওই গ্রামারের নিয়মটি যা কিনা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভার্বের শেষে এস কিংবা ইয়ে যোগ করতে হবে, এই গ্রামারের নিয়মটি বিশ্লেষণ করলে এর ভিতর থেকে 33টি গ্রামেটিক্যাল আইটেম বেরিয়ে আসে। একটু চিন্তা করে বলো তো দেখি তোমরা, ইংরেজ বাবা মার ঘরে জন্মগ্রহণ করার পরেও কোনো ইংরেজ শিশুকে যদি এই ইট এর পরিবর্তে ইটস যে হবে সেটা শেখাবার জন্য যদি এই 33টি গ্রামেটিক্যাল আইটেম সম্বলিত এই গ্রামারের রুলটিকে শিখিয়ে ইংরেজি শেখাবার চেষ্টা করা হয়, তাহলে ইংরেজ ঘরে জন্ম নেওয়ার পরও বোধ করি ওই শিশুর পক্ষে ইংরেজি ভাষা শেখা খুব একটি সহজ হবে না। ঠিক একইভাবে বাংলা ভাষাভাষী মানুষ, বাঙালি ঘরে জন্ম নেওয়া কোনো শিশু যদি এই খাওয়া শব্দটিকে পরিবর্তন করতে হয় যে এই বিভিন্নভাবে, এগুলো যদি কোনো ব্যাকরণের আশ্রয় নিয়ে শেখার চেষ্টা করত, তাহলে বাঙালি ঘরে জন্ম নেওয়ার পরেও ওই শিশু খুব সহজে বাংলা ভাষা শিখতে পারত না। কাজেই পরিষ্কার বোঝা যাচ্ছে গ্রামার নয়, চর্চার মাধ্যমে এই ভাষা শেখা সম্ভব হয়। তাহলে এবার আমরা সেভাবে চর্চা করে ফেলব। আমরা চর্চা করব এইভাবে, আই ইট আমি খাই, উই ইট আমরা খাই, ইউ ইট তুমি খাও, ইউ ইট তোমরা খাও বা আপনি খান, দে ইট তারা খায়, হি হলে ইটস সে খায়, শি ইটস সে খায়, করিম ইটস করিম খায়, ইট ইটস ইহা খায়। তাহলে আমরা এখানে একটি ফর্মুলা পেলাম, যে ফর্মুলাটা হলো পার্সন প্লাস ভার্ব। এই পার্সন প্লাস ভার্বের মাধ্যমে আমরা যে ফর্মুলা পেলাম, এই ফর্মুলাটাকে আমরা নামকরণ করছি ফর্মুলা 1A। এটা ইংরেজি ভাষায় একটি ছোট্ট বাক্য তৈরি করার ফর্মুলা। এবার আমরা আরেকটি ফর্মুলায় আসি। বাংলা ভাষায় যে শব্দটি আছে খাওয়া, এই শব্দটিকে রেখে কিন্তু আমরা কখনো এইভাবে বলি না আমি খাওয়া চাই, কিংবা একথা বলি না আমার খাওয়া সময় নেই। আমরা কি বলি? এই খাওয়া শব্দের শেষে তে বা র যুক্ত করে আমরা বলি খেতে, খাওয়ার। যেমন আমরা বলি আমি খেতে চাই বা বলি আমার খাওয়ার সময় নেই। কাজে আমরা যদি প্র্যাকটিস করি তাহলে কি পেলাম? এখানে একটি ফর্মুলা পেলাম, সেটা হলো কি ভার্বের আগে টু যুক্ত করতে হবে, তখন বাংলায় ভার্বের পরে বা ক্রিয়ার পরে তে বা র যুক্ত হবে। আমরা এইভাবে প্র্যাকটিস করতে পারি, টু ইট খেতে খাওয়ার, টু ডু করতে করার, টু গো যেতে যাবার, টু কাম আসতে আসার, টু লার্ন শিখতে শেখার, টু বিল্ড নির্মাণ করতে নির্মাণ করার। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো আমরা যা শিখলাম এখন তা হলো কি, ক্রিয়ার শেষে যদি তে বা র যুক্ত থাকে তাহলে সেই অংশটুকুর ইংরেজি করার জন্য ফর্মুলাটা হলো ভার্বের আগে টু বসাতে হবে। এই ফর্মুলাটাকে আমরা একটা নামকরণ করতে পারি। এফএম মেথডে আমরা নামকরণ করেছি, এটা হলো
ফর্মুলা 1b। দেখো এবার এই যে খেতে খাওয়ার, দেখতে দেখার, যেতে যাওয়ার, শিখতে শেখার, নির্মাণ করতে নির্মাণ করার, এই যে কথাগুলো বললাম, এগুলো সবগুলোই কিন্তু হাবোধক কথা। আমরা তো এর নাবোধকও ব্যবহার করতে পারি। যেমন আমরা দেখতে পাই, যেটা বলেছিলাম খেতে খাওয়ার, আমরা তো বলতে পারি না খেতে না খাওয়ার। আমরা শিখেছিলাম করতে করার, এবার আমরা বলতে পারি না করতে না করার। তাহলে ব্যাপারটা খুব সহজ হয়ে গেল। আমরা আগে যেখানে শিখেছিলাম করতে করার, সে ফর্মুলাটা ছিল ভার্বের আগে টু বসাবো, আর এবার যখন বলবাম সেইটারই না বোধক করব, তখন সেই ফর্মুলাটুকুর আগে একটা নট বসিয়ে দিলেই হয়ে গেল। তার মানে এবারের ফর্মুলা হবে নট টু প্লাস ভার্ব। 1b ছিল টু প্লাস ভার্ব, এবার আমরা বলবো নট টু প্লাস ভার্ব। এই ফর্মুলাটাকে আমরা আরেকটি নাম দিতে পারি। এই ফর্মুলাটার নাম হলো লেসন 1c। যদিও এখানে নামকরণ দেখানো হয়নি, আমরা বলবো লেসন 1c মানে হলো নট টু প্লাস ভার্ব। যেমন আমরা বলতে পারি না বলতে। না বলতে ইংরেজি কি হবে? নট টু, তারপরে ভার্ব বসাবো। বলা ইংরেজি হচ্ছে টেল, তাহলে না বলতে ইংরেজি হয়ে যাবে নট টু টেল। যদি বলি না দৌড়াতে, তাহলে ফর্মুলা হলো নট টু প্লাস ভার্ব। এই নট টুর পরে আমরা ভার্বটা বসাবো দৌড়ানো, ইংরেজি হচ্ছে রান, তাহলে না দৌড়াতে ইংরেজি হয়ে যাবে নট টু রান। ঝগড়া না করতে, এটাও ক্রিয়ার শেষে তে আছে, কিন্তু অংশটুকু হচ্ছে না বোধক। না বোধক ক্রিয়ার শেষে তে বা র যুক্ত হলে আমরা যে ফর্মুলাটা ব্যবহার করব সেটা হলো নট টু প্লাস ভার্ব। তাহলে এই অংশটুকুর ইংরেজিটা দাঁড়াবে ঝগড়া না করতে ইংরেজি হবে নট টু, আর এই জায়গায় ভার্বটা হলো ঝগড়া করা, তাহলে ঝগড়া করা ইংরেজিটা আমরা এই জায়গায় বসিয়ে দিলে হয়ে যাবে কোয়ারেল। তাহলে ঝগড়া না করতে ইংরেজি হবে নট টু কোয়ারেল। এরপর আরেকটি আছে মিথ্যা কথা না বলতে, বলা ইংরেজি হচ্ছে টেল, তাহলে ইংরেজিটুকু দাঁড়ালো নট টু টেল। কি না বলতে? মিথ্যা কথা, এ লাই। তাহলে মিথ্যা কথা না বলতে ইংরেজি হয়ে যাবে নট টু টেল আ লাই। এবার না খেতে, আমরা কখনো বলে থাকি ডাক্তার বাসি খাবার না খেতে বলেন, তাহলে এই যে না খেতে অংশটুকু আমরা কি করতে পারি? ফর্মুলা হবে নট টু প্লাস ভার্ব। তাহলে এই ভার্বের জায়গায় বসাবো আমরা খাওয়া ভার্বটা, খাওয়া ইংরেজি হচ্ছে ইট, তাহলে না খেতে ইংরেজি হবে নট টু ইট। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দেখব প্রচলিত পদ্ধতিতে টেন্স গ্রামার শিখে আমরা যে দীর্ঘ 12 থেকে 14 বছর চেষ্টা করি, তারপর কেন ইংরেজি শিখতে আমরা ব্যর্থ হই। এখানে 3টি বাক্য আমি তুলে ধরেছি। প্রথম বাক্যটি হলো একটি সুখী সমৃদ্ধ ও সুন্দর বাংলাদেশ গড়তে আমি FM মেথডে ইংরেজি শেখাতে চাই। দ্বিতীয় বাক্যটি হলো একটি সুখী সমৃদ্ধ ও সুন্দর বাংলাদেশ গড়তে আমি FM মেথডে ইংরেজি শেখাতে ইচ্ছুক। আর তৃতীয় বাক্যটি হলো একটি সুখী সমৃদ্ধ ও সুন্দর বাংলাদেশ গড়তে FM মেথডে ইংরেজি শেখানো হয়। তোমরা যারা দীর্ঘদিন টেন্স গ্রামার পড়েছো তারা জানো এই 3টি বাক্য কিন্তু একই টেন্সভুক্ত, অর্থাৎ 3টি বাক্যই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সভুক্ত। তোমরা যারা কনস্ট্রাকশন অফ সেন্টেন্স শিখেছো তারা জানো 3টি বাক্যই সিম্পল সেন্টেন্সভুক্ত, এবং 3টি বাক্যই কিন্তু আবার অ্যাসার্টিভ সেন্টেন্সভুক্ত। আরেকটি জিনিস লক্ষ্য করে দেখবে 3টি বাক্যের শব্দগুলো মোটামুটিভাবে এক, শুধু শেষের শব্দটি এখানে চাই ভার্ব আছে, এখানে ইচ্ছুক এটা নন ভার্ব আছে, আর এখানে শেখানো হয় ভার্বের পরে হয় জাতীয় শব্দ আছে। এই 3টি বাক্যের এত দিক থেকে মিল থাকার পরেও এই 3টি বাক্যের ইংরেজির গঠন কিন্তু এক হয় না। খেয়াল করো, প্রথম বাক্যে ইংরেজি হচ্ছে আই ওয়ান্ট টু টিচ ইংলিশ বাই FM মেথড টু বিল্ড আ হ্যাপি প্রসপারাস অ্যান্ড নাইস বাংলাদেশ। প্রথম বাক্যের গঠনটা হচ্ছে প্রথমে আই হলো সাবজেক্ট, তারপরে ওয়ান্ট হচ্ছে ভার্ব। এই ভার্বটা দ্বারা কোনো কাজ করা বোঝায়, যে ভার্ব দ্বারা কোনো কাজ করা বোঝায় FM মেথডের পরিভাষায় আমরা সেটাকে বলে থাকি অ্যাকশন ভার্ব। তাহলে এই বাক্যটাতে আমরা কি পাচ্ছি? সাবজেক্টের পরে অ্যাকশন ভার্ব ব্যবহৃত হয়েছে। দ্বিতীয় বাক্যের ইংরেজি হলো I am willing to teach English by FM method to build a happy, prosperous and nice Bangladesh. দ্বিতীয় বাক্যে I হলো সাবজেক্ট এবং ভার্বটা হচ্ছে am, এই আমটা হচ্ছে একটা বি ভার্ব। আর পরের অংশগুলো মোটামুটি এক, কারণ 3টি বাক্যে আমরা দেখেছি শব্দগুলো সব একই আছে। তৃতীয় বাক্যের ইংরেজি হচ্ছে ইংলিশ ইজ টট বাই FM মেথড টু বিল্ড আ হ্যাপি, প্রসপারাস অ্যান্ড নাইস বাংলাদেশ। এই তৃতীয় বাক্যের সাবজেক্ট হচ্ছে ইংলিশ, এরপরে ইজ হচ্ছে বি ভার্ব, তারপর টট বসেছে, টটটা এসছে টিচ ভার্ব থেকে। টিচ ভার্বটি হচ্ছে একটা অ্যাকশন ভার্ব, কাজে এখানে যখন
টট পেলাম, তার মানে হলো টিচ টট টট, অ্যাকশন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হয়েছে। প্রথম বাক্যে দেখলাম আমরা সাবজেক্টের পরে অ্যাকশন ভার্ব ব্যবহৃত হয়েছে, দ্বিতীয় বাক্যে সাবজেক্টের পরে বি ভার্ব ব্যবহৃত হয়েছে, তৃতীয় বাক্যে সাবজেক্টের পরে বি ভার্ব এবং তারপরে অ্যাকশন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হয়েছে। তিনটি বাক্যের গঠন যেহেতু ভিন্ন, তোমরা কি বলবে যে টেন্স বাক্য গঠনে আদৌ কোনো ভূমিকা পালন করে? কারণ টেন্স কিন্তু তিনটি বাক্যের একই ছিল। টেন্সের মাধ্যমে যদি বাক্য গঠন নিয়ন্ত্রিত হতো তাহলে তিনটি বাক্যের গঠনও কিন্তু একই হতো। বুঝতে পারছি আমরা যে বাংলা বাক্যের শেষ শব্দটা আমরা দেখেছিলাম ভিন্নতা আছে। একটিতে আছে চাই ভার্ব, তারপরে ইচ্ছুক নন ভার্ব, এবং ভার্বের তৃতীয়টা হচ্ছে শেখানো হয়, ভার্বের পরে হয় জাতীয় শব্দ। এই ভিন্নতা থাকার কারণেই কিন্তু বাক্যগুলোর গঠনে ভিন্নতা পরিলক্ষিত হয়েছে। ইংরেজি সেন্টেন্সের গঠনের ভিন্নতার মূল কারণ হলো বাংলা বাক্যের শেষ শব্দের ভিন্নতা। আর সে কারণেই বাংলা ভাষার শেষ শব্দের উপরে ভিত্তি করে আমি এফএম মেথড তৈরি করেছি। এফএম মেথডটা তৈরি করার পদ্ধতিটা হলো এই, আমি বাংলা ভাষাকে শ্রেণীবিভাগ করেছি বাংলা বাক্যের শেষ শব্দের উপরে ভিত্তি করে। বাক্যের শেষ শব্দটি যদি ভার্ব হয় তাহলে সেগুলোকে আলাদা করে রেখেছি, এবং এই ধরনের বাক্যগুলোকে ইংরেজি করার জন্য আমি যে লেসন বানিয়েছি সেই লেসনের নাম হলো লেসন 2। বাক্যের শেষ শব্দটি যদি নন ভার্ব হয়ে থাকে সেই ধরনের বাক্যগুলোকে আমি আলাদা করেছি, এবং সেই বাক্যগুলোকে ইংরেজি করার জন্য যে লেসন বানিয়েছি সেই লেসনের নাম হচ্ছে লেসন 3। বাংলা বাক্যের শেষ শব্দটি যদি ভার্বের পরে হয় জাতীয় শব্দ থাকে তাহলে সেগুলোকে আলাদা করে ওগুলোকে ইংরেজি করার জন্য যে লেসন বানিয়েছি সেই লেসনের নাম হচ্ছে লেসন 4। তাহলে আমরা বুঝতে পারছি বাংলা বাক্যের শেষ শব্দের দ্বারাই বোঝা যাবে কোন বাক্য কোন লেসনভুক্ত হবে। আজকে আমরা লেসন 2টাকে বোঝার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো তোমাদের কাছে কতগুলো ফর্ম দেওয়া হয়েছে ছোট্ট ছোট বাক্যের মতো দেখতে। এগুলো হচ্ছে আসলে ফর্মুলা। এই ফর্মুলাটার নাম হচ্ছে লেসন 2A, এবং লেসন 2 এর আই ডু ফর্মুলার মাধ্যমে সেই সব বাক্য ইংরেজি করা যাবে যে বাক্যের শেষ শব্দটা হবে ভার্ব কিন্তু সেগুলো দ্বারা হাবোধক কথা বোঝাবে। আই ডোন্ট ডু এই ফর্মুলার মাধ্যমে সেই ধরনের বাক্য ইংরেজি করা যাবে যে বাক্যের শেষ শব্দ থাকবে ভার্ব তারপরে নাবোধক শব্দ, অর্থাৎ এই ফর্মুলার মাধ্যমে শেষ শব্দ নন ভার্ব, অর্থাৎ এই ফর্মুলাটা হচ্ছে সেই ফর্মুলা যে ফর্মুলার মাধ্যমে বাংলা বাক্যের শেষে যদি নাবোধক ভার্ব থাকে সেই ধরনের বাক্যগুলো ইংরেজি করা যাবে। ডু আই ডু হচ্ছে সেই ফর্মুলা যে বাক্যের শেষে ভার্ব থাকবে এবং তার দ্বারা হাবোধক প্রশ্ন করা যাবে। ডোন্ট আই ডু হচ্ছে সেই ফর্মুলা যে ফর্মুলার মাধ্যমে বাক্যের শেষে নাবোধক ভার্ব থাকবে এবং সেটা দ্বারা নাবোধক প্রশ্ন করা যাবে। আর এই ডব্লিউএইচ ডু আই ডু এবং ডব্লিউএইচ ডোন্ট আই ডু এগুলোর মাধ্যমে অনেক ধরনের প্রশ্ন করা যাবে। ডব্লিউএইচ ডু আই ডু এর মাধ্যমে সব হাবোধক প্রশ্ন করা যাবে ডব্লিউএইচ জাতীয়, এবং ডব্লিউএইচ ডোন্ট আই ডু এর মাধ্যমে সব নাবোধক প্রশ্ন করা যাবে ডব্লিউএইচ জাতীয়। আমরা এবার দুইজন বন্ধুর মধ্যে একটি কথোপকথন দেখতে পারি। লেখাপড়া নিয়ে করিম এবং রহিম দুই বন্ধুর মধ্যে কথোপকথন। শিক্ষার্থী বন্ধুরা, ধরে নাও প্রথম বন্ধু হচ্ছে করিম। করিম রহিমকে জিজ্ঞেস করছে তুমি কোন ক্লাসে পড়ো। দেখো, এই বাক্যের ইংরেজি করতে হলে আমরা কোন লেসনে যাব? যেহেতু শেষ শব্দটি ভার্ব, তাহলে আমরা লেসন 2A-তে যাব, এবং লেসন 2A যে ফর্মুলা আমরা এই বাক্যকে ইংরেজি করার জন্য ব্যবহার করব সেই ফর্মুলাটা হলো ডব্লিউএইচ ডু আই ডু। এই ডু এর জায়গায় আমরা যেটা বসাবো সেটা হলো বাংলা বাক্যের শেষ ভার্বটি। এই বাক্যের শেষ ভার্বটি কি আছে? পড়ো। তাহলে এই পড়ো ইংরেজিটা আমরা এই জায়গায় বসাবো। পড়ো ইংরেজি হচ্ছে রিড। আর এই ডব্লিউএইচ এর জায়গায় বসাবো আমরা কোন ক্লাস। কোন ক্লাস ইংরেজি হচ্ছে হোয়াট ক্লাস। এই ডব্লিউএইচটা হয়ে যাবে হোয়াট, এবং এটা আরেকটু বর্ধিত হয়ে যাবে হোয়াট ক্লাস। কোন ক্লাসে ইংরেজি হচ্ছে ইন হোয়াট ক্লাস। এই ডু এর জায়গায় হবে ডু, আর এই আই এর জায়গায় হবে তুমি। তুমি ইংরেজি হচ্ছে ইউ, আর এই জায়গায় হবে পড়ো। তাহলে ইন হোয়াট ক্লাস ডু ইউ রিড। তাহলে আমরা যখন ইন হোয়াট বললাম এটা শুনতে ভালো শোনায় না। আমরা এফএম মেথডের পরিভাষায় এই ইন বা এই প্রেপোজিশনকে বলে থাকি মশলা। তোমার বাড়িতে যদি কেউ আসে বেড়াতে আর এসেই যদি দেখে যে তোমার বাড়ির দরজার সামনেই মশলা ফেলা আছে, নিশ্চয়ই তোমার সম্বন্ধে খুব ভালো একটা ধারণা তার হবে না যে তুমি খুব অগোছালো মানুষ। কাজেই আমরা যখন ইংরেজিতে এরকম ইন হোয়াট ক্লাস বলবো তাহলে যারা ভালো ইংরেজি জানেন তারা ভাববেন না তুমি খুব ভালো ইংরেজি জানো না।
তাহলে কি করতে হবে, এখানকার মশলা ইটটাকে কেটে আমি পিছনে দিয়ে দেব। তাহলে যেটা বলেছিলাম ইন হোয়াট ক্লাস, এবার সেটা হয়ে যাবে হোয়াট ক্লাস। তাহলে ডু এর জায়গা হবে ডু, আই এর জায়গা হবে তুমি ইউ, আর এই ডু এর জায়গা হবে পড়া ইংরেজি হচ্ছে রিড। তাহলে হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন। এবার করিম যখন রহিমকে জিজ্ঞেস করলো তুমি কোন ক্লাসে পড়ো, রহিম হয়তো বলবে আমি 10ম শ্রেণীতে পড়ি। তাহলে এই বাক্যের শেষে আছে পড়ি, এটা যেহেতু ভার্ব, তাতে বুঝতেই পাচ্ছি এই বাক্য আমরা লেসন 2 এর মাধ্যমে ইংরেজি করতে পারবো। কিন্তু ফর্মুলাটা কি হবে, সেই বাক্য ইংরেজি করার ফর্মুলা হবে আই ডু। এই ডু এর জায়গা হবে পড়া ইংরেজি, সে বলেছে পড়ি, বাংলা বাক্যের শেষ ভার্বটাই এই ডু এর জায়গায় বসাবো। রহিম যখন বলবে আমি 10ম শ্রেণীতে পড়ি, ইংরেজি হয়ে যাবে আই, আর বাংলা বাক্যের শেষে আছে পড়ি, পড়া ইংরেজি হচ্ছে রিড। তাহলে আমি পড়ি, আই রিড 10ম শ্রেণীতে ইন ক্লাস 10। প্রশ্নের উত্তরে রহিম বলল আই রিড ইন ক্লাস 10। এবার করিম তাকে আবার প্রশ্ন করতে পারে তুমি কখন স্কুলে যাও। যখন বলল যে তুমি কখন স্কুলে যাও, শিক্ষার্থী বন্ধুরা দেখো শেষ শব্দটি হলো যাও, এটি একটি ভার্ব। যেহেতু শেষ শব্দটি ভার্ব, কাজে আমরা এই বাক্যটি লেসন 2 এর মাধ্যমে ইংরেজি করতে পারবো। আর ফর্মুলাটা হবে WH ডু আই ডু। এই WH এর জায়গায় এবার আমরা বসাবো কখন। কখন ইংরেজি হচ্ছে ওয়েন, ডু এর জায়গা হবে ডু, আর আই এর জায়গা হবে তুমি ইউ। আর এই যে বাংলা বাক্যের শেষে যে ভার্বটি আছে যাও, যাওয়া ভার্বটাই ইংরেজি করে আমরা এই জায়গায় বসিয়ে দেবো। যাওয়া ইংরেজি হলো গো। তাহলে এখানে বলেছিলাম কখন ইংরেজি ওয়েন, ডু, আই এর জায়গায় বলেছি ইউ, আর এখানে হলো গো। তাহলে ওয়েন ডু ইউ গো স্কুলে টু স্কুল। করিম রহিমকে জিজ্ঞেস করলো তুমি কখন স্কুলে যাও, ইংরেজি হয়ে গেল ওয়েন ডু ইউ গো টু স্কুল। রহিম তখন উত্তরে বলতে পারে আমি সকাল 8টায় স্কুলে যাই। দেখো এবারও যে রহিম উত্তরটি করলো, তার উত্তরের শেষে আছে কিন্তু যাই। যাই শব্দটি যেহেতু ভার্ব, আমরা জানি বাংলা বাক্যের শেষ শব্দটি যদি ভার্ব হয় তাহলে সেটি আমরা লেসন 2 এর মাধ্যমে ইংরেজি করব। কিন্তু এইবার ফর্মুলাটা কি হবে, ফর্মুলা হবে আই ডু। আগেই বলেছি আই ডু হলো বাংলা ভাষায় যে সমস্ত বাংলা বাক্যের শেষ শব্দটি ভার্ব, সেই বাক্যটি যত ছোটই হোক কিংবা যত বড়ই হোক, ফর্মুলা হবে আই ডু। এই ডু এর জায়গায় আমরা কি বসাবো, বাংলা বাক্যের শেষ শব্দ। এই বাক্যের শেষ শব্দটি হলো যাই, তাহলে যাওয়া ইংরেজিটা এখানে বসাবো। আর যার কথা বলা হচ্ছে আমি বলেছে রহিম, সে নিজের কথা বলেছে আমি, আই, তাহলে আমি যাই আই গো। আমি কোথায় যাই, আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। কখন যাই বলেছে, সকাল 8টায়, সময়ের আগে অ্যাট বসাতে হয়। তাহলে আমি সকাল 8টায় স্কুলে যাই, ইংরেজি হবে আই গো টু স্কুল অ্যাট 8 ইন দ্য মর্নিং বলতে পারি, অথবা অ্যাট 8 AM বলতে পারি। এবার করিম রহিমকে আবার প্রশ্ন করতে পারে তুমি কিভাবে স্কুলে যাও। শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো এই বাক্যের শেষেও কিন্তু আছে যাও, এটা ভার্ব যেহেতু, কাজেই আমরা লেসন 2 এর মাধ্যমে ইংরেজি করব। এবং এই বাক্যের ইংরেজি করার জন্য যে ফর্মুলাটা ব্যবহার করব সেই ফর্মুলাটা হবে WH ডু আই ডু। কিন্তু দেখো এবার WH এর জায়গায় কি হবে, প্রশ্নবোধক যে শব্দটি সেটা হলো কিভাবে, তার মানে WH এর জায়গায় আমরা কিভাবে ইংরেজি বসাবো, কিভাবে ইংরেজি হলো হাউ। তাহলে এখানে বসাবো হাউ, ডু এর জায়গা হবে ডু, আই এর জায়গা হবে তুমি, তুমি ইংরেজি হলো ইউ, আর এই ডু এর জায়গায় বসাবো বাংলা বাক্যের শেষ ভার্বটি। শেষ ভার্বটি কি আছে, যাও, যাওয়া ইংরেজি হচ্ছে গো। তাহলে তুমি কিভাবে যাও ইংরেজি হয়ে গেল হাউ ডু ইউ গো। কোথায় যাও, স্কুলে, টু স্কুল। তাহলে তুমি কিভাবে স্কুলে যাও, করিম প্রশ্ন করবে রহিমকে হাউ ডু ইউ গো টু স্কুল। উত্তরে রহিম বলতে পারে আমি রিক্সা করে স্কুলে যাই, বা বলতে পারে বাসে করে স্কুলে যাই, অথবা বলতে পারে আমি পায়ে হেঁটে স্কুলে যাই। আমরা যখন কোনো যানবাহন দ্বারা যাওয়ার কথা বলবো তখন সেই যানবাহনের আগে বাই বসাবো। যেমন বলতে পারে আমি রিক্সা চড়ে স্কুলে যাই, তাহলে সেই শব্দের শেষেও যাই আছে ভার্ব, কাজে এই ভার্ব এই ডু এর জায়গাটায় যেহেতু শেষ শব্দটা যাই, তার মানে এটাও আমাদের লেসন 2 এর মাধ্যমে ইংরেজি করতে হবে। আর যেহেতু এটি হা বোধক বাক্য, সেই বাক্যের ইংরেজি করার জন্য যে ফর্মুলা ব্যবহার করব সেই ফর্মুলাটা হবে আই ডু। এই ডু এর জায়গায় বসাবো বাংলা বাক্যের শেষ ভার্ব যেটি হলো যাই, যাওয়া ইংরেজি হচ্ছে গো। তাহলে আমি যাই আই গো। আমি কোথায় যাই, স্কুলে, তাহলে স্কুলে ইংরেজি হচ্ছে টু স্কুল। আমি স্কুলে যাই আই গো টু স্কুল। কিভাবে যাই, রিক্সা করে বা ট্রেনে বাসে যেভাবেই বলি, কোনো যানবাহন দ্বারা বোঝালে বাই বসাবো। তাহলে কি বলবো, আমি রিক্সায় চড়ে স্কুলে যাই আই গো টু স্কুল বাই রিক্সা। কিন্তু যদি বলি পায়ে হেঁটে, পায়ে হেঁটে যখন বলবো পা কিন্তু কোনো যানবাহন না, কাজেই বাই ব্যবহার করা যাবে না, পায়ের ক্ষেত্রে ব্যবহার করতে হবে অন। তাহলে
আমি পায়ে হেঁটে স্কুলে যাই, আই গো টু স্কুল অন ফুট। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতেই পারছ এই WH এর জায়গায় যখন আমরা প্রয়োজন অনুযায়ী কি, কখন, কিভাবে, কোথায়, কেন এই শব্দগুলোর ইংরেজি বসিয়ে দিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন করতে পারি এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তরও আমরা দিতে পারি। এই ফর্মুলা ভিত্তিক এই পদ্ধতির মাধ্যমে আমরা যে ইংরেজি বাক্যগুলো তৈরি করলাম তাতে আমাদের কোনো গ্রামারের রুল শিখতে হয়নি, কিন্তু কোনো একটি বাক্য গ্রামারের নিয়ম বহির্ভূত নয়। আর আজকের জন্য আপনাদের উদ্দেশ্যে একটি ধাঁধা থাকলো। ধাঁধাটি হলো, বাংলা বাক্যের শেষ শব্দটি ভার্ব হলে সেই বাক্য FM মেথডের কোন লেসনের সাহায্যে ইংরেজি করতে হবে? আনসার এ লেসন 2, আনসার বি লেসন 3, আনসার সি লেসন 4। উত্তর কিন্তু পাঠাতে হবে আগামী 5 দিনের মধ্যে। আর উত্তর পাঠাবার পদ্ধতি হলো, আপনার মোবাইলের মেসেজ অপশানে গিয়ে লিখুন FM স্পেস, তারপর সঠিক উত্তর A, B অথবা C, তারপর পাঠিয়ে দিন সরাসরি 6969 নাম্বারে, যে কোনো মোবাইল অপশান থেকে, যত খুশি তত। আমাদের এই অনুষ্ঠান তোমাদের কাছে কেমন লাগছে তা আমাদের জানালে আমরা খুব উপকৃত হব। আর তোমরা যারা দেশে কিংবা বিদেশে যে যেখানে বসে এই অনুষ্ঠান দেখছো, আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী পর্বে আবার দেখা হবে সপ্তাহে ঠিক একই দিন, একই সময়ে, একই চ্যানেলে।